সবাইকে বাধ্য করলেন এনুমারেশন ফর্ম জমা দিতে। এখন আপনি বলছেন যে কাগজ দিন। তাহলে প্রতিদিন যে দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের, যে 2002-এর লিস্টে নাম থাকলে আছে কিনা, থাকলে সরাসরি ফাইনাল লিস্ট হলে আপনার নির্দেশিকা অনুযায়ী চলে যাওয়া উচিত ছিল, সে কাজে আপনি ব্যর্থ হয়েছেন। আপনার ব্যর্থতার দায় সারা পশ্চিমবঙ্গবাসী কেন নেবে? নিয়ে কেন তাকে আবার প্রমাণ করতে হবে? স্বাধীন দেশের নাগরিক হিসেবে যদি তাকে রোজ প্রমাণ করতে হয় যে সে এই দেশের নাগরিক এবং তাকে তার ভোটাধিকার আছে, পার্টিকুলারলি যখন আপনারা বাছাই করে দিচ্ছেন যে এই 5টা ডকুমেন্টস, এই 12টা ডকুমেন্টস আমাকে দিতে হবে, প্রশ্ন হচ্ছে যে সংবিধানের এই কাঠামোর মধ্যে আমাদের যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলো আমাদেরকে নাগরিক হিসেবে ঘোষণা করে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, আপনি 100 দিনের কাজে জব কার্ড বলতে পারেন, আপনি আবাস যোজনার ঘর যারা পেয়েছে, যারা আরটিআই অ্যাপ্লিকেশন করে তাদের উত্তর পেয়েছে, যারা প্রতিদিন বিভিন্ন আদালতে সিটিজেন অফ ইন্ডিয়া বলে মামলা করেছেন, যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়ে এখানে নাগরিক হিসেবে পাস করেছেন, যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছেন, যারা বিভিন্ন জায়গায় গ্রামে প্রান্তরে শ্রমিক, কৃষক, মজদুর আছেন, যাদের কাছে অন্য কোনো ডকুমেন্টস নেই এই ধরনের জব কার্ড ছাড়া, একটা রেশন কার্ড ছাড়া, যে রেশন কার্ডের উপর ভিত্তি করে তারা ওই মাসের শেষে চাল ডাল নিয়ে সারা বছর সারা মাসটি চালায়, আপনার সরকার ব্যর্থ হয়েছে মানুষের কাছে কাজ পৌঁছাতে। তারা ওইটুকু ন্যূনতম মজুরি নিয়ে তাদের জীবন ধারণ করে, ফুটপাতে রাস্তায় পড়ে থাকে রাস্তায় না খেতে পেয়ে। পশ্চিমবঙ্গে আপনি কলকাতা বিভিন্ন শহরে দেখতে পাবেন যারা ভোট দিয়ে তাদের অধিকার, সংবিধানে যা স্বীকৃতি হয়েছে সেটা আদায় করতে চায়, তার অধিকার এটা। 5 বছর পর আরেকটা কে গভর্নমেন্টের দায়িত্ব নেবে, কে সংবিধানের অধিকার, স্বীকৃত অধিকারকে মানুষের কাছে পৌঁছানো দেওয়ার দায়িত্ব নেবে, তা মানুষ ডিসাইড করে, তাই তো প্রজাতন্ত্র। আর সেই প্রজাতান্ত্রিক দেশের এই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। এটা জেনে যে সাধারণ মানুষের কাছে যে 2-এর নামের সঙ্গে গরমিল খুঁজে পাচ্ছে, তাদের বাড়িতে গেছে নোটিশের 2002-এ যাদের নাম ছিল কিন্তু নামের বানানটাই ভুল ছিল, শেখ, কোথাও এসকে নাম এসকে হিসেবে লেখা আছে, কোথাও বা শেখ হিসেবে লেখা আছে ফুল স্পেলিং করে। এই সমস্ত ক্ষেত্রে আমি আলাদা করে ব্যাখ্যা করতে চাইছি না, প্রত্যেকের কাছে নোটিশ গেছে। আজকে আদালতে যেটা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে এইরকম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণগুলোকে উল্লেখ করতে হবে, নোটিশ করতে হবে, বিভিন্ন দপ্তরের নোটিশ ঝোলানো হবে, সেখানে উল্লেখ করা থাকবে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বিষয়গুলিকে, এবং এই ডকুমেন্টকে জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। সেখানে ব্যক্তিগতভাবে না গেলেও কোনো প্রতিনিধি গিয়েও সেই ডকুমেন্ট জমা করতে পারে। কিন্তু যে বিষয়টি নিয়ে কেউ আলোকপাত করতে চাইছে না বা করছে না, দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টও করছে না, তা হলো যে এই যে এসআইআর স্পেশাল রিভিশনের যে প্রভিশন আমাদের আইনে আছে, সেই আইনে খুব উল্লেখ করে বলে দেওয়া আছে, সেকশন 21-এর রেফারেন্স আপনার যে নোটিফিকেশনে এসআইআর ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে সেকশন 21-এর রেফারেন্স আছে। এবং সেই সেকশন 21 আমরা যারা আইন নিয়ে চর্চা করি, আমি যা বুঝেছি তা এইরকম যে প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অধিকার আছে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে রিভিশন করা। এবং আমরা আমাদের নিজের জীবনে অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি প্রত্যেকটা নির্বাচনের আগে এই রিভিশন হয়, কারণ প্রচুর ভোটার মারা যায়, প্রচুর নতুন ভোটার ইনক্লুডেড হয়, ফলে এই রিভিশন করতে হয় বাধ্যতামূলক। ইলেকট্রাল রোল ট্রান্সপারেন্টলি তৈরি হবে, সেটা ফান্ডামেন্টাল টু এনি ইলেকশন। ফলে এই ব্যাপারে আমাদের কারো দ্বন্দ্ব নেই যে নির্বাচন প্রক্রিয়ার আগে এই ভোটার লিস্ট তৈরি করতে হবে, এবং সেকশন 21 সেই ইলেকশন কমিশনকে এই কাজটা করার জন্য এম্পাওয়ার করে। এখন
সেকশন 21-এর ক্লজ 3-তে দ্রুততার সঙ্গে এই সমস্ত তথ্য আমাদেরকে প্রোভাইড করতে, তারপরও আজকের দিন পর্যন্ত আমরা সেই তথ্য পাইনি। পরবর্তী আইনি পদক্ষেপ যা নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। তার মানে আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী যাদের উপরে এই স্পেশাল ডিভিশন হচ্ছে এবং জীবন মরণ সমস্যার মুখে ফেলে দিয়েছে, তারা জানে না কেন তাদের এখানে স্পেশাল ডিভিশন হচ্ছে। একটা আইন পার্লামেন্ট তৈরি করেছে, নিঃসন্দেহে ইলেকশন কমিশনার ইন্ডিয়ার ডিসক্রিশনারি পাওয়ার আছে একটা নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছভাবে শেষ করতে, শুরু করতে এবং শেষ করতে। সেই কাজ তারা নিশ্চয়ই করতে বাধ্য, তারা কমিটেড টু দ্য ল। তাহলে সেখানে সে কাজ তারা নিশ্চয়ই করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে তাদেরকে জানানোর দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গবাসীর কাছে যে এই কারণে তারা এই অংশে স্পেশাল রিভিশন করছে। আমরা দেখছি র্যান্ডাম সারা পশ্চিমবঙ্গ দূরে এই রিভিশন হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল অথরিটিস, যারা সুপ্রিম কোর্টে বিচার করছেন, যারা আরও আইনের চর্চা করছেন, আইনজীবীরা, ইলেকশন কমিশন ইন্ডিয়া, আমি সকলকে অনুরোধ করব যদি আমরা আবার আইনটাকে আবার ব্যাখ্যা করার চেষ্টা করি, আমি ভুল হলে নিশ্চয়ই আমাকে জানাবেন, আশা করব। যেহেতু আমি পাবলিক ফোরামে করছি, ফলে সকলেই জানতে পারছেন যে এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের রিভিশন করার প্রভিশন সম্ভবত নেই। কারণ ওখানে বলা আছে যে কনস্টিটিউয়েন্সি অর পার্ট অফ কনস্টিটিউয়েন্সি, আর ক্লজ 2-তে বলা আছে সারা রাজ্য জুড়ে রিভিশন করতেই পারে প্রত্যেকটা নির্বাচনের আগে। রিভিশন আর স্পেশাল রিভিশনের পার্থক্যটাকে বুঝতে হবে। কোনো একটা স্পেশাল রিভিশন করতে গেলে নির্দিষ্ট কারণ দর্শাতে হবে, সেই কারণ আমরা আজও জানি না। আচ্ছা, সেকশন 16 বলছে যে কারা, আবার একটু আইনের বইতে চাইব, সেকশন 16 বলছে কারা এই ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, নির্বাচকের ভূমিকা পালন করতে পারে না। আমি পড়ে শোনাতে চাই। সেকশন 16 বলছে ডিসকোয়ালিফিকেশন ফর রেজিস্ট্রেশন ইন অ্যান ইলেকট্রাল রোল। A person shall be disqualified for registration in an electoral roll if he is not a citizen of India or unsound mind. তাহলে একজন পাগল অথবা যে দেশের নাগরিক নয় সে ভোটার লিস্টে নথিভুক্ত করতে পারবে না। তাহলে যারা
এদেশের নাগরিক নয়। আপনারা সকলে জানেন যে যদি কোনো বিদেশি আমার দেশে প্রবেশ করে তাহলে তার এগেনস্টে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়, তাকে জেলে থাকতে হয়। তাহলে আদালত যাকে বিদেশি বলে ঘোষণা করবে বা যার এগেনস্টে বিদেশি হিসেবে নোটিশ জারি হয়েছে এবং যার এগেনস্টে এফআইআর হয়েছে, সে ভারতবর্ষে ভোট দিতে পারবে না। 2, যে পাগল সে ভারতবর্ষে ভোট দিতে পারবে না, ভোটার লিস্টে তার নামটা রেজিস্টার করতে পারবে না। বাদবাকি যারা সকলে এখানে আছেন, ভারতবর্ষে বাস করেন, তাদের সকলের ভোটাধিকার আছে এবং সেই ভোটাধিকার কার আছে তার প্রভিশন আছে সেকশন 19-এ। সেখানে বলা আছে, সাবজেক্ট টু দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট, এভরি পার্সন হু ইজ নট লেস দ্যান 18 years অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট অফ এ কনস্টিটিউয়েন্সি। তাহলে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সির যে বাসিন্দা এবং যার বয়স 18 বছরের নিচে নয়, তারা সকলে ভোট দিতে পারবে। সেই জন্য যেটা আমি বলার চেষ্টা করছি, প্রিজাম্পশন ইজ ইন ফেভার অফ দ্য ইলেক্টর দ্যাট হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। এবং ইলেকশন কমিশন কোনোভাবেই ডিসাইড করতে পারেন না, যদি কিনা হোম ডিপার্টমেন্ট ইলেকশন কমিশনকে জানায় যে এই দেশের নাগরিক নয়, ফলে এর নাম ভোটার লিস্টে থাকতে পারে না, তাহলে ইলেকশন কমিশন যদি ভুলবশত কারো নাম ইনক্লুড হয় বাদ দিতে পারে। কিন্তু যার নামে কেস নেই, যার নামে হোম ডিপার্টমেন্ট রিপোর্ট করেনি, কম্পিটেন্ট অথরিটি রিপোর্ট করেনি, তার ভোটাধিকার আছে। তাহলে আমি স্বাধীন দেশের নাগরিক, আমার দেশের সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে ইলেকশন কমিশন তৈরি হয়েছে, আমার দেশের পার্লামেন্ট আইন তৈরি করেছে, কারা ভোট দিতে পারবে কারা ভোট দিতে পারবে না ডিসাইড করে দিয়েছে। ইলেকশন কমিশনকে সেই প্যারামিটারের মধ্যে কাজ করতে হবে। যদি দেশের আইন না থাকতো তাহলে ইলেকশন কমিশন তার ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করতে পারতো, করে গাইডলাইন ফ্রেম করতে পারতো। কিন্তু যেখানে গাইডলাইন ফ্রেম করা আছে কারা ভোট দিতে পারে কারা পারবে না, সেখানে ইলেকশন কমিশন কখনোই নতুন করে নিয়ম তৈরি করতে পারেন না। আমরা দেখছি ইলেকশন কমিশন তারা যে সার্কুলার দিয়ে এসআইআর শুরু করেছিল, সেই সার্কুলারে যদি 2F ক্লজে যাওয়া যায়, সেই 2F ক্লজটা আমার হাতের কাছে এক্ষুনি নেই। আর্টিকেল 2F ক্লজে বলা আছে যে যারা লাস্ট এসআইআর হয়েছিল, 2002-এ লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছে, তাদের পরিবারের সঙ্গে যদি লিঙ্কেজ করা যায় তাহলে তারা সরাসরি ফাইনাল রোলে তাদের নাম থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন 2002 যাদের নাম ছিল, নতুন একটা কোট আনকোট কথা তুলে নিয়ে এসছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলতে কি বোঝায়, এটা আইনে আনডিফাইন্ড, কোথাও লেখা নেই। তাহলে আমি বললাম কারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, কারা ইলেক্টরের ভূমিকা পালন করতে পারে, আইনে লেখা আছে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নাম করে বলছেন যাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে 6টি নামের ক্ষেত্রে একই বাবার নাম উল্লেখ করা আছে, মানে যার 6টি সন্তান আছে, তাদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিস। যাদের বয়সের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এইরকম হাজার রকম নাম তুলে নিয়ে আসছে যেগুলোর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। আর সেই বিষয় নিয়েই তো সুপ্রিম কোর্টে মামলা। এখন সুপ্রিম কোর্ট বলছেন যে ঠিক আছে, ঘোষণা করা হোক যে কারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছে, তাদের নাম ঘোষণা করা হোক, কারণ জানানো হোক। এই কারণ জানানো হোক, নিঃসন্দেহে সেই কারণ জানানোর প্রশ্ন আসতে পারে। আমরা তো যদি আমাদেরকে নোটিশ সার্ভ করে, আমাকে তো কারণ জানতে পারাটা আমার অধিকারের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টকে কেন বলতে হবে? একটা কনস্টিটিউশনাল অথরিটি। জানানো হয়নি, আচ্ছা কারণ জানানো হওয়ার পরে আমাকে ডকুমেন্টস কেন সাবমিট করতে হবে? সুপ্রিম কোর্ট প্রত্যেকে যে বিষয় নিয়ে চর্চা করছেন যে আমার এই ডকুমেন্টস কেন দিতে পারবো না, এই ডকুমেন্টস কেন দেওয়া হবে,